দ্য সাউথ এশিয়ান উইমেন অ্যান্ড ইমিগ্রেন্টস সার্ভিসেস সাউইস, যা পূর্বে সাউথ এশিয়ান উইমেন রাইটস অর্গানাইজেশন হিসাবে পরিচিত ছিল। এটি একটি কমিউনিটি বেসড অর্গানাইজেশন যা দীর্ঘদিন ধরেই অভিবাসী মহিলাদের উন্নয়নে কাজ করে আসছে। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে WSIB সম্পর্কে জানব। আপনি কর্মক্ষেত্রে আঘাত পেয়ে কাজ না করতে পারলে WSIB থেকে কি ধরনের সুবিধা ও সেবা পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা WSIB কি তা জানব। WSIB কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পাশাপাশি আরও বিভিন্ন সুবিধা প্রদান করে, যেমন নো ফল্ট কালেকটিভ লায়াবিলিটি ইন্স্যুরেন্স এবং স্পেসিফিক হেলথ অ্যান্ড সেফটি ইনফরমেশন, ওয়েজ লস বেনিফিটস, মেডিকেল কাভারেজ। WSIB কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তা প্রদান করে এবং কাজের সময় যারা আঘাত পেয়েছেন বা যারা পেশাগত রোগে ভুগছেন তাদেরকে পুনরায় কর্মক্ষেত্রে যোগদান করতে সাহায্য করে। এছাড়াও মৃত কর্মীদের পরিবারের সদস্যদেরকে শ্রমবাজারে পুনঃপ্রবেশের সুযোগ, ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধা প্রদান করে। আমরা এখন ওয়ার্কপ্লেস সেফটি এবং ইন্স্যুরেন্স অ্যাক্ট নিয়ে আলোচনা করব। WSIA হল অন্টারিওর একটি আইন যা সেই সকল কর্মীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে যারা তাদের কর্মক্ষেত্রে আঘাত পেয়েছেন বা পেশাগত রোগে ভুগছেন, কিন্তু অন্টারিওর সকল কর্মীরা WSIA অন্তর্ভুক্ত নয়। প্রথমেই আমরা জানব কে WSIA পরিচালনা করে। WSIA পরিচালিত হয় ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড ইন্স্যুরেন্স বোর্ড দ্বারা এবং WSIB তাদের নিজস্ব নীতি এবং পদ্ধতির মাধ্যমে কোন আহত কর্মী WSIA-এর সুবিধা এবং সেবাসমূহ পাবে তা নির্ধারণ করে। WSIB ফান্ডেড হয় অন্টারিও এমপ্লয়ারদের দ্বারা। নিয়োগকর্তা এবং কর্মী উভয়েরই WSIB সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার আইনি অধিকার রয়েছে। এখন আমরা আলোচনা করব, যদি কর্মক্ষেত্রে কেউ আহত হয় তাহলে কর্মী, নিয়োগকর্তা এবং ডাক্তারের কি করণীয়। একজন কর্মী যখন আহত হবে তাকে যত দ্রুত সম্ভব নিয়োগকর্তার কাছে আঘাতের রিপোর্ট করতে হবে। আঘাতের রিপোর্ট করার জন্য আপনাকে আইনগতভাবে বহিষ্কার করা যাবে না। অবিলম্বে চিকিৎসা নিতে হবে এবং WSIB ফর্ম 6 পূরণ করতে হবে। নিয়োগকর্তাকে তদন্ত করে আঘাত বা অসুস্থতার ডকুমেন্ট রাখতে হবে এবং WSIB ফর্ম 7 পূরণ করতে হবে। সবশেষে ডাক্তারকে আঘাতপ্রাপ্ত কর্মীর কাজের সীমাবদ্ধতা এবং কাজে পুনরায় যোগদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা উল্লেখ করে WSIB ফর্ম 8 পূরণ করতে হবে। প্রথমেই আমরা জানব কে WSIA পরিচালনা করে। WSIA পরিচালিত হয় ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড ইন্স্যুরেন্স বোর্ড দ্বারা এবং WSIB তাদের নিজস্ব নীতি এবং পদ্ধতির মাধ্যমে কোন আহত কর্মী WSIA-এর সুবিধা এবং সেবাসমূহ পাবে তা নির্ধারণ করে। WSIB ফান্ডেড হয় অন্টারিও এমপ্লয়ারদের দ্বারা। নিয়োগকর্তা এবং কর্মী উভয়েরই WSIB সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার আইনি অধিকার রয়েছে। এখন আমরা আলোচনা করব, যদি কর্মক্ষেত্রে কেউ আহত হয় তাহলে কর্মী, নিয়োগকর্তা এবং ডাক্তারের কি করণীয়। একজন কর্মী যখন আহত হবে তাকে যত দ্রুত সম্ভব নিয়োগকর্তার কাছে আঘাতের রিপোর্ট করতে হবে। আঘাতের রিপোর্ট করার জন্য আপনাকে আইনগতভাবে বহিষ্কার করা যাবে না। অবিলম্বে চিকিৎসা নিতে হবে এবং WSIB ফর্ম 6 পূরণ করতে হবে। নিয়োগকর্তাকে তদন্ত করে আঘাত বা অসুস্থতার ডকুমেন্ট রাখতে হবে এবং WSIB ফর্ম 7 পূরণ করতে হবে। সবশেষে ডাক্তারকে আঘাতপ্রাপ্ত কর্মীর কাজের সীমাবদ্ধতা এবং কাজে পুনরায় যোগদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা উল্লেখ করে WSIB ফর্ম 8 পূরণ করতে হবে। প্রথমেই ইনজিউরড পিপল রেজিস্ট্রেশন কি তা জানব। WSIB দাবি করতে হলে কর্মীদেরকে কার্যকরী ক্ষমতার তথ্য প্রকাশ করার সম্মতি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করতে হবে।
ফর্ম 6 ডাক্তারের সাথে বসে পূরণ করতে হবে, যা ওয়ার্কার্স রিপোর্ট অফ ইনজুরি নামে পরিচিত। এরপর আপনাদেরকে ফাংশনাল অ্যাবিলিটিস ফর্ম বা ওয়ার্কার্স কন্টিনিউটি রিপোর্ট পূরণ করতে হবে। ফর্ম 6 এর সাথে প্রাসঙ্গিক পেশাগত রোগের ফর্ম WSIB-তে জমা দিতে হবে। তারপর WSIB ফর্ম 6 পরীক্ষা করে নিয়োগকর্তা এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছে পৃথক ফর্ম পাঠাবে। নিয়োগকর্তাকে ফর্ম 7 পূরণ করতে হবে এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী ফর্ম 8 পূরণ করতে হবে। কর্মী FAF-তে কার্যকরী ক্ষমতার তথ্য প্রকাশের সম্মতি দেন বা না দেন ফর্ম 6 পূরণ করার অনুরোধ করা হয়েছে এবং পূরণ করার পর একটি কপি কর্মীকে নিজের কাছে রাখতে হবে এবং একই সময়ে তাদের নিয়োগকর্তাকে অবশ্যই একটি কপি দিতে হবে এবং নিয়োগকর্তা একটি কপি WSIB-কে দিবে। পেশাগত রোগের ক্ষেত্রে কর্মীকে অবশ্যই নিয়োগকর্তাকে ফর্ম 6 এর একটি অনুলিপি দিতে হবে। চলুন এখন আমরা জেনে নেই WSIB থেকে আপনারা কিভাবে সুবিধাগুলো পাবেন। যদি কর্মী বীমা পরিকল্পনার অধীনে সুবিধা পাওয়ার অধিকারী হন, তাহলে WSIB কর্মীদের ক্লেইম অ্যান্ড কনসেন্ট না পেলেও প্রথম বেনিফিট পেমেন্ট করবে। প্রথম বেনিফিট পেমেন্টের পর ক্লেইম অ্যান্ড কনসেন্ট না পাওয়া পর্যন্ত WSIB আরও কোনো সুবিধা প্রদান করবে না। সবশেষে যদি কর্মী 6 মাসের মধ্যে ক্লেইম অ্যান্ড কনসেন্ট প্রদান না করে, তাহলে WSIB প্রাথমিক বেনিফিট পেমেন্ট ব্যতীত আর কোনো সুবিধা প্রদান করবে না। আরও তথ্যের জন্য অনুগ্রহ করে স্ক্রিনে দেখানো লিঙ্কে যেতে হবে। কর্মীদেরকে আহত হওয়ার সাথে সাথে WSIB দাবি করতে হবে এবং অবশ্যই 6 মাসের মধ্যেই করতে হবে। যদি কোনো কর্মী কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে কাজে আসতে না পারে, চিকিৎসার প্রয়োজন হয় এবং দুর্ঘটনাজনিত শারীরিক অক্ষমতার কারণে নিয়মিত বেতন হতে কম আয় করে, তবে দুর্ঘটনার 3 দিনের মধ্যে নিয়োগকর্তাকে অবশ্যই WSIB-কে অবহিত করতে হবে এবং আবেদনের ফর্ম জমা দিতে হবে। আপনি কি জানেন যে আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন যদি আপনি কাজের সাথে সম্পর্কিত একটি রোগে আক্রান্ত হন, স্ট্রেসে থাকেন, মানসিকভাবে ভুগেন এবং দীর্ঘদিন কাজ করার জন্য কোনো ক্রনিক রোগে আক্রান্ত হন? স্ক্রিনে দেখানো ওয়েবসাইট ও ফোন নম্বরে যোগাযোগ করে WSIB ক্লেইমের জন্য সাহায্য পেতে পারেন। ভিডিওটির এ পর্যায়ে আমরা বেনিফিট ডিসকাশন নিয়ে আলোচনা করব। নন ইকোনমিক লস বা NEL অ্যাওয়ার্ড হল আরেক ধরনের সুবিধা যা কর্মক্ষেত্রে আঘাতের স্থায়ী প্রভাবকে স্বীকৃতি দেয়। আপনি একটি NEL অ্যাওয়ার্ড পেতে পারেন যদি আপনি 1 জানুয়ারি 1990-এর পরে আহত হন এবং আপনি আপনার আঘাত থেকে যতটা সম্ভব সুস্থ হয়ে ওঠেন, কিন্তু এখনও আপনার কিছু প্রতিবন্ধকতা থাকে। WSIB এটিকে স্থায়ী প্রতিবন্ধকতা বলে। এরপর WSIB আপনার জমা দেওয়া সমস্ত মেডিকেল নথি দেখবে একজন NEL ক্লিনিক্যাল বিশেষজ্ঞ দ্বারা। WSIB সন্তুষ্ট না হলে তারা আপনার বা আপনার ডাক্তারের কাছ থেকে অতিরিক্ত তথ্যর জন্য অনুরোধ করতে পারে। যদি তাও সন্তুষ্ট না হয়, তাহলে আপনাকে NEL চিকিৎসা মূল্যায়নের জন্য রেফার করা হবে। NEL বেনিফিটের পরিমাণ আপনার বয়স এবং আঘাতের মাত্রার উপর নির্ভর করে। এখন আমরা কর্মসংস্থানের সুবিধা সম্পর্কে জানব। আপনি যদি আপনার নিয়মিত কর্মসংস্থানের সুবিধাগুলিতে, যেমন ডেন্টাল বা পেনশন প্ল্যান, অবদানগুলি চালিয়ে যান, আপনার নিয়োগকর্তাকেও অবশ্যই এই সুবিধাগুলিতে প্রথম বছর অবদান রাখতে হবে, যদিও আপনি আপনার আঘাতের কারণে কর্মক্ষেত্রে না থাকেন। অবসর সুবিধা হল আপনার আঘাতের সময় যদি আপনার বয়স 64 বছরের কম হয় এবং টানা 12 মাসের বেশি সময় ধরে LOE পান, তাহলে আপনি 65 বছর বয়সে অবসর গ্রহণের সুবিধা পাবেন।
ডাব্লিউএসআইবি আপনাকে এই সুবিধা প্রদান করে সেই পরিমাণ থেকে যা আপনার এলওই সুবিধা থেকে আলাদা করে রাখা হয়েছিল। এখন কিভাবে আমরা এলওই বেনিফিট ক্যালকুলেশন করব তা নিয়ে আলোচনা করব। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী গড় আয় এই দুটি উপায়ে এলওই গণনা করা হয়। স্বল্পমেয়াদী গড় আয় হল সেই উপার্জন যা আপনার আঘাতের সময় আপনাকে প্রদান করা হচ্ছে। যদি আপনার উপার্জন প্রতিদিন সমান না হয় তাহলে ডাব্লিউএসআইবি আপনার স্বল্পমেয়াদী গড় আয়ের হিসাব করার জন্য আপনার আঘাতের আগের 4 সপ্তাহের মোট উপার্জনকে গড় করবে। ডাব্লিউএসআইবি আপনার প্রথম 12 সপ্তাহের এলওই সুবিধা গণনা করতে এই স্বল্পমেয়াদী গড় আয় ব্যবহার করে। নিয়মিত স্থায়ী চাকরির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী গড় আয় সাধারণত স্বল্পমেয়াদী গড় আয়ের সমান, কিন্তু অনিয়মিত বা অস্থায়ী চাকরির ক্ষেত্রে ডাব্লিউএসআইবি 12 সপ্তাহ পরে আপনার গড় আয়ের পুনঃগণনা করবে। এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাভারেজ আর্নিংস, নেট অ্যাভারেজ আর্নিংস এবং এলওই বেনিফিটস ক্যালকুলেশনস করা হয়। এখন আমরা ডাব্লিউএসআইবি ক্লেম ডিসিশনের বর্তমান অবস্থা সম্পর্কে জানব। ইনজিউর্ড ওয়ার্কারদের কেস বেশি ডিনাই হচ্ছে এবং এলিজিবিলিটি এর জন্য বেশি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সবশেষে ডাব্লিউএসআইবি ক্লেম ডিসিশন ডিপেন্ড করে ডাব্লিউএসআইবি ডক্টরের মেডিকেল অপিনিয়নের উপর। ডাব্লিউএসআইবি ক্লেম ডিসিশনে ওয়ার্কারের মতামতকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না এবং সম্পূর্ণ ডাব্লিউএসআইবি প্রসেস এমপ্লয়ারের পক্ষে কাজ করে। এখন আমরা ডাব্লিউএসআইবি ক্লেম ডিসিশনের ফলাফল সম্পর্কে আলোচনা করব। ডাব্লিউএসআইবি কেস ডিনাই করার পর ইনজিউর্ড ওয়ার্কাররা সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের উপর নির্ভর করতে বাধ্য হয়। যদিও কেউ বেনিফিট পায় তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য এবং ডাব্লিউএসআইবি বেনিফিটের সাথে অন্যান্য বেনিফিটগুলো অ্যাডজাস্ট করার ফলে অনেক আহত কর্মীদের বেনিফিট কমে যায়। এখন আমরা এমপ্লয়ার্স রেসপন্সিবিলিটিস নিয়ে আলোচনা করব। নিয়োগকর্তাদের প্রথম দায়িত্ব হল স্ক্রিনে দেখানো ডাব্লিউএসআইবি সাইটে ঢুকে নিজেদের প্রতিষ্ঠানকে নিবন্ধন করা। নিবন্ধনের পরে ডাব্লিউএসআইএ কর্মক্ষেত্রের নিরাপত্তা ও বীমা আইন অনুযায়ী তাদেরকে প্রিমিয়াম দিতে হবে। 2022 সালের হিসাবে ব্যবসার জন্য গড় প্রিমিয়াম হার প্রতি $100 বীমাযোগ্য বেতনের জন্য $1.30 হিসাবে সেট করা হয়েছে, কিন্তু প্রিমিয়ামের হার ব্যবসার ধরন এবং কর্মচারীদের ঝুঁকির উপর নির্ভর করে ব্যবসা থেকে ব্যবসা আলাদা হয়। এখানে আপনারা কিছু সাধারণ বিজনেস ক্লাসের প্রিমিয়াম রেট দেখতে পাচ্ছেন, যেমন শিক্ষাগত সেবায় 0.33, হাসপাতাল সেবায় 0.83, বৈদ্যুতিক সরঞ্জাম, যন্ত্রপাতি এবং বিবিধ উৎপাদনের ক্ষেত্রে 1.07, আবাসিক ভবন নির্মাণে 2.63 এবং বিল্ডিং বাহ্যিক নির্মাণের ক্ষেত্রে 4.11। নিয়োগকর্তা হিসাবে আপনি যে সকল ব্যক্তিদেরকে আপনার ব্যবসায় নিয়োগ করেন সে সকল ব্যক্তিদের বীমা করার জন্য আপনি দায়বদ্ধ, যেমন ফুল টাইম, পার্ট টাইম, সিজনাল অর টেম্পোরারি এমপ্লয়িজ, ডোমেস্টিক এমপ্লয়িজ, স্টুডেন্টস, অ্যাপ্রেন্টিস, লার্নার্স অ্যান্ড ট্রেনিং পার্টিসিপেন্টস। যদি আপনি একজন স্বাধীন অপারেটর, মালিক, অংশীদার বা নির্মাণ শিল্পে নির্বাহী কর্মকর্তা হন তবে আপনাকে নিজের জন্য বীমা করতে হবে। এই স্লাইডে আপনারা হেলথ কেয়ার প্রোভাইডার্সের লিঙ্ক দেখতে পাচ্ছেন, যেখানে গিয়ে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড ইন্স্যুরেন্স বোর্ডের ওয়েবসাইটের লিঙ্ক ও ফোন নাম্বার দেওয়া আছে, যেখানে যোগাযোগ করে আপনারা সাহায্য পেতে পারেন এবং ফেটাল অ্যান্ড ক্যাটাস্ট্রফিক ওয়ার্কপ্লেস অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে পারবেন। এই ছিল আজকের ওয়ার্কার্স কম্পেনসেশন অ্যান্ড ডাব্লিউএসআইবি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এর বাইরে আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে জানার থাকলে আপনারা অবশ্যই স্লাইডে উল্লেখিত নম্বরে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ঠিকানায় এসে সরাসরি আমাদের পরামর্শ বা সেবা নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।